ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তাই, যে এখনও প্রত্যেকে সম্মানটা করে, কিন্তু হয়ে গেছে কি, আমার যেটাতে ধাক্কা লাগে সেটা হচ্ছে যে এত বেশি আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি এখন। তো এটা বিশেষ করে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এটা আমি খুব উপলব্ধি করেছি, কারণ আমি দীর্ঘদিন আর্টিস্ট ফোরামের সেক্রেটারি ছিলাম। তো এই আত্মকেন্দ্রিকতাটা এটা আমাকে ভীষণ পীড়া দেয়। যেটা হয়ে গেছে কি, আমরা না নিজেরা প্রত্যেকেই ছাড়তে ভুলে গেছি। প্রত্যেক মানুষকেই কিছু ছাড়তে হয়, সবাই সবটা পেতে পারে না। রয়েছি বসু পরিবারের মেকআপ রুমে এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বসু পরিবারের বড় বাবুকে, অর্থাৎ অঞ্জন বাবুকে। প্রথমেই জিজ্ঞাসা করব কেমন আছেন? ভালো আছি গো, ভালো আছি। তবে শারীরিক দিক থেকে ভালো আছি, মানসিক দিক থেকে খুব একটা ভালো নেই। কারণ যা ঘটনা প্রবাহ চলছে সেটা তো ভালো থাকার কথা নয়। সেই দিক থেকে ভারাক্রান্ত হয়ে আছি, তবে শারীরিক দিক থেকে ঠিক আছে। কিন্তু আমরা প্রোমোতে দেখতে পেলাম আপনি অসুস্থ, অর্থাৎ আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আপনার ছেলেমেয়েরা কেউ আপনার পাশে নেই। তো সেটা নিয়ে আপনার কি মনে একটু দুঃখ বা আক্ষেপের জন্ম নিয়েছে? হ্যাঁ, একটু ধাক্কা তো খাচ্ছি যে এই সময় কাউকেই দেখতে পাচ্ছি না। যখন স্ত্রী আসবে, স্ত্রীকেও ছাড়তে ইচ্ছে করবে না তখন। তবে এই ধাক্কা হয়তো কাটিয়ে উঠব। অঞ্জনবাবু তো বরাবরই খুবই ক্ষমাশীল, সুতরাং এইটাকে একটা ফেজ বলে ভেবে নিয়ে হয়তো কাটিয়ে উঠব। যেই অঞ্জনবাবু ছেলেদেরকে ভীষণই ভালোবাসে এবং ছেলেদেরকে মনে করে যে এরাই আমার পাশে থাকবে, এবং সেক্ষেত্রে সেখানে আমরা প্রমোতে দেখতে পেলাম যে না, তার পাশে নেই। সেক্ষেত্রে একটুও তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়তো অঞ্জনবাবুর এসেছে। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো বারবারই ঘুরে ফিরে আসে, কিন্তু অঞ্জনবাবুর মানসিকতা এমন একটা জায়গায়, আর ছেলেদের প্রতি এমনভাবেই উনি অন্ধ যে হয়েও যেন বিশ্বাস করতে চান না। তার ফলে কোনো কিছু মুহূর্ত এলেই বা সেরকম কোনো সুন্দর মুহূর্ত এলেই আবার উনি সব কিছু ভুলে যান, ভুলে গিয়ে আবার পরিবারের সঙ্গে এক হয়ে চলার চেষ্টা করেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছিলাম যে নীলু, তাকে অঞ্জনবাবুর একটু মনে হয় অপছন্দ ছিল, কিন্তু দিনের পর দিন কি আস্তে আস্তে কি তার প্রতি একটু ভালোবাসা কি জন্মাচ্ছে? অপছন্দ ছিল বললে ভুল হবে। আসলে নীলু সেই অর্থে কিছু জীবনে দাঁড়ানোর চেষ্টা করে না বা জীবনে দাঁড়াতে পারিনি, সেটা নিয়ে চিন্তা থেকেই এই অপছন্দটা। তো ওর প্রতি সেই চিন্তাটাও আছে, কিন্তু মাঝে মাঝে যখন ওর ছোট ছোট মনের বিশালতার প্রমাণ পান অঞ্জনবাবু, তখন তার মনে একটা হয় যে আমি হয়তো মানুষ করতে ভুল করিনি, কিন্তু আবার সব পরিস্থিতির চাপে আবার সব ঘেঁটে যায়। বসু পরিবার খুব স্বল্প দিনের মধ্যেই মানুষের খুব কাছের একটি ধারাবাহিকে পরিণত হয়েছে। তো তুমি কিরকম কি প্রতিক্রিয়া পাচ্ছ মানুষের থেকে? আমি কিছু কিছু প্রতিক্রিয়া পাচ্ছি, বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে। তারা দেখছে সেটাও তাদের কথা। তো আমি খুব একটা মানে বাইরে খুব একটা মিশিও না, জানিও না, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে বুঝতে পারছি যে হয়তো কিছু মানুষ দেখছেন। এছাড়াও আর একটা জিনিস যেটা আমরা বুঝতে পারছি যে বয়স হলে মা বাবারা ছেলে মেয়েদের কাছে একটা বোঝা হিসেবে তারা মনে করছে, বা আমরা প্রমোতেও দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে তোমার কি এরকম কখনো মনে হয়েছে যে না, সত্যি মনে হয় যে মা বাবা বোঝা হিসেবে কখনো, মানে তাকে কি দেখা উচিত? তোমার কি মনে হয়েছে? দেখো, আমি আমার নিজের জীবন দিয়ে বলতে পারি যে মা বাবাকে তো সেই মতোই শ্রদ্ধা সম্মান করে এসেছি, আশা করি এটা সব ঘরেই হওয়া উচিত। কিন্তু মুশকিলটা কী হয়েছে, আমরা এখন এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি, একটা আলাদা আলাদা ইউনিট হয়ে গেছে পরিবারগুলো। তো সেখানে মা বাবার ঠাঁইটা কীভাবে কি হবে সেটা নিয়েই বোধহয় মানে গণ্ডগোলে পড়ে যাই। তো আমার যেটা মনে হয় যে মা বাবার বোঝা কখনো হন না যদি সেইভাবে না ভাবা হয়। মা বাবা যদি পাশে থাকে তাহলে তো আমার মনে হয় যে অনেক বেশি বল পাওয়া যায়, অনেক বেশি ভরসা পাওয়া যায়। যতই হোক, একটা প্রবীণ মানুষের অভিজ্ঞতা, তার বুদ্ধি
সংসার চালাতে গেলেও কিন্তু ভীষণ কাজে লাগে। তো এইটা কিন্তু সমস্যাটা কোথায় হয়, কেন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই? আমরা প্রত্যেকেই এই আধুনিক যুগে যেটা হয়ে গেছে, বা আশেপাশের পরিবেশ থেকেও যা দেখছি সেটা থেকেও তো মানুষ শেখে। তো যেটা হয়ে গেছে কি, আমরা না নিজেরা প্রত্যেকেই ছাড়তে ভুলে গেছি। প্রত্যেক মানুষকেই কিছু ছাড়তে হয়, সবাই সবটা পেতে পারে না। তো এই ছাড়তে ভুলে যাওয়ার কারণেই এই বিভেদটা তৈরি হয়। এই জন্যেই মা বাবা এক কোণে পড়ে থাকেন। তো আমার মনে হয় সেদিক থেকে মা বাবার দিক থেকেও ভাবা উচিত, সবটা মিলিয়েই একটা একটা যাতে মানে সকলেরটা বুঝে নিয়ে, মানে আমি ওই জায়গায় থাকলে কি করতাম, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এটা আগে ভাবা উচিত। এটা যদি ভাবা যায় তাহলেই আর মা বাবাকে বোঝা বলে মনে হবে না। আপনার তো ইন্ডাস্ট্রিতে এতটা বছর হয়ে গেছে, তো আপনার কি কখনো এই যে এখানেও যেরকম একটা মানে কর্তা হিসেবে আপনাকে সবাই দেখছে, তো সেক্ষেত্রে মানে ইন্ডাস্ট্রিতে তো এত বছর হয়ে গেছে, সেখানে কি আপনার কখনো মনে হয়েছে যে আমার এই জিনিসটা হয়তো পাওয়া হয়নি? না, আরেক যেটা হয়েছে সেটা আমি আমার দিক থেকে আমি বলবো যে এই যে এখানে আমি কাজ করছি, এখানে প্রত্যেকেই আমাকে পর্দায় এবং পর্দার বাইরে বড় কর্তা হিসেবেই মনে করে, গার্জেন হিসেবেই মনে করে। সেই শ্রদ্ধাটুকুও তারা আমাকে এই অর্জন করতে পারি, ভালো লাগে সেটা। তারা প্রত্যেকেই অত্যন্ত শ্রদ্ধা করে, এটাও একটা পরিবারের মতো হয়ে গেছে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তাই, যে এখনও প্রত্যেকে সম্মানটা করে। কিন্তু হয়ে গেছে কি, আমার যেটাতে ধাক্কা লাগে সেটা হচ্ছে যে এত বেশি আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি এখন। তো এটা বিশেষ করে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এটা আমি খুব উপলব্ধি করেছি, কারণ আমি দীর্ঘদিন আর্টিস্ট ফোরামের সেক্রেটারি ছিলাম। তো এই আত্মকেন্দ্রিকতাটা এটা আমাকে ভীষণ পীড়া দেয়। তো সেইটা যদি মুছে ফেলা যায়, এটা যদি সত্যি গ্রেটার কজের জন্য আমরা যদি নিজের ব্যাপারটা, ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে একটু এক হতে পারি, তাহলে এই ইন্ডাস্ট্রিরও নিশ্চয়ই উপকার হবে। তুমি এক হওয়ার কথা বললে, সেক্ষেত্রে তুমি বারবারই বলছো যে মানুষ ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে গেছে এবং মানুষের সাথে কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলাও ভুলে যাচ্ছে, নিজেদের মধ্যে থাকার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে তোমার কি নতুন জেনারেশনের প্রতি বার্তা? নতুন জেনারেশনের প্রতি আমার একটাই বার্তা, সেটা হচ্ছে যে একটু টাইম ম্যানেজমেন্টটা করো। মোবাইলের সময়টা অনেক বেশি চলে যাচ্ছে, সেইটার থেকে বেরিয়ে একটু মানুষের সঙ্গে মেশো, মানুষকে দেখো, চেনো, বোঝো, তবেই তো সেই আত্মকেন্দ্রিকতার জাল থেকে বেরিয়ে আসবে। আজকে যখন আমরা গান শুনছি বা আজকে যখন আমরা সিনেমা দেখছি, তখনও কিন্তু আমরা একা একাই দেখছি। এটা একটু ভুলে যাও। তার কারণ এটা আগেই হয়েছে, সেটা আমরা চোখের সামনে দেখেছি, যে যখন কোনো সিনেমা দেখতে যাওয়া হতো, কিছু আনন্দ কিছু হতো, সব একসঙ্গে হই হুল্লোড় করে যাওয়া, এর কিন্তু আলাদা মাহাত্ম্য আছে। তো সেই জায়গাটা, মোবাইল আমাদের কাজের জিনিস থাকুক, কাজের জিনিসই থাকুক, কিন্তু সেটা যদি নিজের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, আমরা সবসময় কাউকে তুমি দেখবে না ট্রেনে বাসে যেখানেই দেখবে সবার চোখ ওইখানেই রয়ে গেছে, আমরা আশেপাশে আর কিছু দেখছি না। এইটাই হচ্ছে ভীষণ মুশকিল। এই আশেপাশে কিছু দেখছি না বলেই এইরকম অন্যায় ঘটছে চারিধারে। সে আশেপাশেটা দেখার অভ্যেসটা করা দরকার। চোখ খুললেই আমরা, চোখ নাক কান খুললেই আমরা সবটা বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো। হ্যাঁ, একদমই তাই। তো সেই জন্যই বলছি যে এই যে মোবাইল নির্ভরতা, মুশকিল হচ্ছে আমাদের সব কিছুতেই এখন বড্ড বেশি মোবাইল নির্ভরতা। এবং আমি যদি কোনো কাজ করতে চাই, সেখানেও ওটিপি আসবে, আসবে, এইসবে ভরে গেছে। তো সেটা তো আমাদের কার্যের দিক থেকে, কর্মক্ষেত্রে এটা যদি হয় তো হতে পারে আধুনিক প্রযুক্তির কারণে। কিন্তু আমরা মনের দিক থেকে এখান থেকে একটু বেরিয়ে একটু মাটিতে পা রেখে চলতে শিখি, একটু আকাশ বাতাস দেখতে শিখি। তাহলে যদি না দেখি, তাহলে আমি বুঝবো কী করে যে চারিপাশে যে অন্যায়গুলো ঘটছে। আসলে এই ইদানিং একটা ঘটে যাওয়া ঘটনা নিয়ে এই যে অনেকে একজোট হয়ে পথে নামছে, এটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ সাইন, যে প্রত্যেকে এইভাবে পথে নামার চেষ্টা করছে, প্রতিবাদে সামিল হওয়ার চেষ্টা করছে। এইটা আরও যত বেশি হবে, প্রতিদিন আমাদের কার্যক্ষেত্রে যদি আমরা প্রত্যেকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এইভাবে চলতে পারি, তাহলে বোধহয় দিনটা ভালো আসবে। এবং পরিবারের দর্শকদের জন্য কি বলবেন, যারা আপনাদেরকে এতটা ভালোবাসা দিয়েছে খুব স্বল্প সময়ের মধ্যে?
বসু পরিবারের দর্শকদের বলবো যে আপনারা দেখতে থাকুন বসু পরিবার। এটা মনে হয় আপনাদের ঘরের কথাই বলবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা, সেটা হচ্ছে যে হয়তো কিছু শিক্ষাও দেবে, যেটা খুব দরকার, যে আমাদের ঘর কিভাবে চলা উচিত, কিভাবে গুরুজনদের সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত, সেই ব্যাপারটাও বোধহয় আপনাদের মনে কিছুটা হলেও হয়তো নাড়া দেবে। তো সেই জন্যেই বসু পরিবার দেখুন, আশা করি ভালো লাগবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।